দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস। 14 জনের বিরুদ্ধে করা মানি লন্ডারিং মামলা প্রত্যাহার। অন্তর্বর্তী সরকারে যুক্ত হবেন আরও শিক্ষার্থী। আবেগ নয়, অভিজ্ঞতা বিবেচনার পরামর্শ বিশেষজ্ঞের। আরও 2 উপদেষ্টার শপথ। অবশেষে আজ কাজে যোগ দেবে পুলিশ। স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে সব আলটিমেটাম প্রত্যাহার। বদলাচ্ছে বাহিনীর লোগো ও ইউনিফর্ম। 9 বছরে ফেরারি জীবন পেরিয়ে ভারত থেকে ফিরলেন বিএনপি নেতা সালাউদ্দিন। অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষার আহ্বান। 15 আগস্ট চালু হচ্ছে আন্তঃনগর ট্রেন। 7 দিনের মধ্যে শুরু হবে মেট্রো চলাচল। বন্ধ থাকবে কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন। বাজার স্থিতিশীল করতে বাণিজ্য মন্ত্রণালয়ের 13 সংস্থাকে আলটিমেটাম। সিন্ডিকেটের চাপ মুক্ত হতে চান ভোক্তার মহাপরিচালকও। এবং সরকার পতনের পর থেকে লাপাত্তা পাপন। বিসিবি সভাপতি সহ পূর্ণ কমিটির পদত্যাগ চান বৈষম্য বিরোধী ক্রিকেটের সংগঠকরা। Rainbow Paints, the color of joy. নিউজ 24 সকাল 7টার সংবাদে সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। দেখছিলেন বসুন্ধরাটি সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। বিস্তারিত। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা থেকে খালাস পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এই আদেশ দেন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে গত 12 জুন অভিযোগ গঠন করে আদালত। এর আগে গত বুধবার ডক্টর ইউনূসকে শ্রম আইন লঙ্ঘন মামলা থেকে খালাস দেন আদালত। আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হচ্ছেন আরও শিক্ষার্থী। সহকারী উপদেষ্টার মতো পদ তৈরি ছাড়াও সাংবিধানিক অন্যান্য প্রতিষ্ঠানেও শিক্ষার্থীদের যুক্ত করার প্রক্রিয়া চলছে। সরকারি শিক্ষার্থীদের রাখার উদ্যোগকে সাধারণ মানুষ স্বাগত জানালেও বিশেষজ্ঞদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বেশি সংখ্যক শিক্ষার্থীদের যুক্ত করা ঝুঁকিপূর্ণ পরীক্ষা বলে মনে করেন কেউ কেউ। হাসান ওয়ালির প্রতিবেদনে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যাত্রায় বাংলাদেশ। শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দিয়ে নতুন অভিজ্ঞতায়ও নাম লেখালো লাল সবুজের এই দেশ। বিশ্ববরেণ্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন সরকারের পথ চলায় এই তরুণ 2 সহযোদ্ধাকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। বলছেন, পদে পদে দুর্নীতি আর অনিয়মের দেশটার এবার সংস্কার প্রয়োজন। কঠিন এই যাত্রায় তরুণদের প্রতি আস্থাও রাখতে চায় মানুষ। যে বিপ্লবটা হচ্ছে, এই বিপ্লবের মাধ্যমেই আমাদের বাংলাদেশ পরিবর্তন করা সম্ভব। বাংলাদেশকে আমরা স্বাধীনভাবে দেখতে চাই, কারণ সবার অধিকার আছে কথা বলার, সবাই যেন কথা বলতে পারে। সরকার পতন হয়েছে, স্বাধীন হয়েছে, এখন ওরা যা দেশ চালাইতেছে খুব ভালোই চালাইতেছে। এদিকে এরই মধ্যে কোটা আন্দোলনের অগ্রভাগে থাকা শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে আরও শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আন্দোলনের সমন্বয়করা বলছেন, গণ অভ্যুত্থানের দাবি পূরণ করতেই দায়িত্ব নেবেন তারা। যেসব সাংবিধানিক প্রতিষ্ঠানে মানুষের বিশ্বাস উঠে গিয়েছে, আস্থা উঠে গিয়েছে, সেই সব সাংবিধানিক প্রতিষ্ঠানে বা সেই সব সেবামূলক প্রতিষ্ঠানে ছাত্র নাগরিকের অংশগ্রহণ সরাসরি থাকার মধ্য দিয়ে আমরা সেই জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। আমাদের ছাত্র প্রতিনিধিরা অন্যান্য উপদেষ্টাদের সাথে সহকারী হিসেবে সামনের দিনে কাজ করার সুযোগ পাবে। যদিও এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া বিশেষজ্ঞদের। সব ক্ষেত্রে উচ্চ পর্যায়ের কমিশন গঠন করে বিশেষজ্ঞদের যুক্ত করার পরামর্শ তাদের। সম্প্রতি ছাত্র জনতার যে জন অভ্যুত্থান হয়েছে, সেটা বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য ঘটনা এবং সেটা বৈশ্বিকভাবেও প্রশংসিত হয়েছে। প্রতিনিধি কিংবা যে কেউ ক্ষমতায় যান, তার সাথে সাথে কিছু ঝুঁকি থাকে।
একটা হচ্ছে যে ক্ষমতায় গেলে আপনার নানা রকম প্রাপ্তিযোগ থাকে, সেখান থেকে নিজেকে সম্বরণ করাটা দরকার। উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন করেন এবং যেখানে একজন না বেশ কয়েকজন এক্সপার্ট থাকবে। শিক্ষার্থীরা অন্যান্য মন্ত্রণালয়গুলোতেও কাজ করবেন বলে জানিয়েছেন, সেটা এক ধরনের ছায়া সরকারের মতো তো হয়েই গেল। তার মানে এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম তৈরি হবে ওনাদের হাতে, এটা আমরা আশা করি। ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারে প্রতিমন্ত্রীর মর্যাদায় সহকারী উপদেষ্টা ছাড়াও বিভিন্নভাবে আরো শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত হতে পারেন বলে জানিয়েছেন সমন্বয়করা। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। এর মধ্যে সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম ও ডক্টর বিধান রঞ্জন রায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। রবিবার দুপুরে বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন। এই দুজনের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের আকার 16 জনে দাঁড়িয়েছে। তবে ফারুকী আজম এখনও শপথ নেননি। এই ঘরটা হবে আমাদের স্টাডি রুম, কিন্তু দেয়ালের একটা স্টাইলিশ গর্জিয়াস লুক দরকার। ডোন্ট ওয়ারি, রেইনবো ফেদার সিল্ক মেটালিক ফিনিশ আছে না? রেইনবো ফেদার সিল্ক মেটালিকের স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ, আর স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। দেয়ালকে দিতে স্টাইলিশ গ্লো আছে ফেদার সিল্ক মেটালিক বাই রেইনবো। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। রবিবার দুপুরে শপথ গ্রহণ শেষে তিনি সুপ্রিম কোর্টে নিজ দপ্তরে আসেন। সুপ্রিম কোর্টে প্রবেশের সময় প্রধান বিচারপতি বলেন, সবাইকে গণজাগরণের অভিনন্দন। এদিকে আদালতে কোনো সিন্ডিকেট থাকবে না উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, গোটা বিচার ব্যবস্থার সংস্কার প্রয়োজন। বিগত 20 বছরে পদোন্নতি না পাওয়া হাইকোর্টের বিচারপতি থেকে সরাসরি প্রধান বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ। সরকারি প্রজ্ঞাপনের একদিন পরই 25তম প্রধান বিচারপতি হিসেবে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়া উপস্থিত হন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি সহ প্রশাসনিক কর্মকর্তারা। শপথ শেষে প্রধান বিচারপতি আসেন সুপ্রিম কোর্ট কার্যালয়ে। প্রবেশপথে তিনি সাংবাদিকদের বলেন, সবাইকে গণজাগরণের শুভেচ্ছা। এদিকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। বলেন, দীর্ঘ 17 বছরে বিচার বিভাগে রাজনীতিকরণের নেতিবাচক প্রভাব পড়েছে। গোটা বিচার বিভাগের সংস্কার প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। সংস্কার হতে হবে সে সমস্ত মানুষকে দিয়ে যারা তার চেয়ারের মর্যাদা রাখবেন, সাংবিধানিক দায়িত্বের মর্যাদা রাখবেন। অ্যাটর্নি জেনারেল অফিসটা সংস্কার করা প্রয়োজন। অ্যাটর্নি জেনারেল অফিসে যারা দায়িত্ব পালন করবেন, এটা তার প্রফেশন, চাকরি হিসাবে না দেখে প্রফেশন হিসাবে দেখবেন। তার প্রত্যেকটা সরকারি আইনজীবীর, অ্যাটর্নি জেনারেল অফিসের প্রত্যেকটা আইনজীবীর হার্ট ব্লিড করতে হবে তার ক্লায়েন্টের জন্য। তার ক্লায়েন্ট এখানে রাষ্ট্র, বাংলাদেশের মানুষ। যদি কেউ সিন্ডিকেট করে থাকে আপনারা জানলে আমাদেরকে জানিয়েন, আমি ওনার নোটিশে আনবো যে আপনার নামে এই সিন্ডিকেট তৈরি হচ্ছে। মামলা জট নিরসনে কাজ করারও প্রতিশ্রুতি দেন অ্যাটর্নি জেনারেল। আসিফ নজরুল সাহেব কোন সিন্ডিকেটের পক্ষে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। নতুন প্রধান বিচারপতি নিয়োগের ফলে আইন অঙ্গনের দলীয়করণ দূর হবে, এমনটা উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বিচার ব্যবস্থায়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বঙ্গভবনে এমন প্রতিক্রিয়া জানান তারা। যে সত্য এবং ন্যায়ের যে পথ, যেটি আমরা বিচার বিভাগ থেকে প্রত্যাশা করি, সেটি ছিল না। আমাদের জায়গা থেকে প্রথম মনে হয়েছিল আমাদের এই সরকার গঠনের পরে, এই শপথ গ্রহণের পরে সবার প্রথমে যে কাজটি করতে হবে, ওই বিচার বিভাগে হাত দিতে হবে। এই প্রজন্মকে যারা বিশ্বাস করতে পারবে, এই প্রজন্মকে যারা রিড করতে পারবে, এই প্রজন্মের চাওয়াকে এবং বিচার ব্যবস্থাকে যারা জনমুখী করতে পারবে, তাদের মধ্যে বর্তমান যিনি আজকে শপথ নিয়েছেন তিনি তার মধ্যে অন্যতম। ল অ্যান্ড অর্ডার এর যে পরিবর্তন আনা দরকার ছিল, আজকে
মাননীয় প্রধান বিচারপতি তার শপথ গ্রহণের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। পুলিশকে যারা হত্যা ও নৃশংসতায় ব্যবহার করেছে সেই হুকুমদাতাদের শাস্তির আওতায় আনা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি বলেন, পুলিশ আর কোনো চাটুকারিতা করতে পারবে না। একই সাথে চাটুকার গণমাধ্যম বন্ধেরও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 42 পুলিশ সদস্য আর আহত হয়েছেন হাজারেরও বেশি। শুধু কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 507 জন। দুপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা আহতদের দেখতে গিয়ে জানান, গণমাধ্যম সঠিক তথ্য তুলে না ধরাতেই এত হতাহত হয়েছে। একই সাথে পুলিশকে যারা হত্যা ও নৃশংসতায় ব্যবহার করেছে সেই হুকুমদাতাদের শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি। আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড, সিভিয়ারলি পানিশড। আমাদের দেশে না পারলে বিদেশে। এত কোনো কথা হলো না যে আপনি হুকুম দিয়ে ছেলে পেলে মারবেন, জনগণকে মারবেন, চাটুকারি করবেন, আর ক্লোজ দ্যাট মিডিয়া। সেটা আপনার আন্তর্জাতিক হাউকাউ করেন, চিল্লাচিল্লি করেন, যা করেন, আই উইল ডু দ্যাট। আমি আপনাদেরকে প্রমিস করতেছি, যদিও আমার বিষয় না, আমার বিষয়ও বটে, এই মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন। আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই। এই সময় পুলিশ প্রধান বলেন, পুলিশের মধ্যে ভীতি কাজ করায় তারা কাজে ফিরতে চাইছেন না। তবে উপদেষ্টা জানান, বৃহস্পতিবারের মধ্যে কেউ কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই পর্যন্ত আমাদের কাছে টোটাল 42 জন পুলিশ সদস্য, বিভিন্ন র্যাঙ্কের, এর মধ্যে ইন্সপেক্টর 3 জন আছে আর বিভিন্ন র্যাঙ্কের আছে। টোটাল 42 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। যে পুলিশ সদস্যরা যদি না আসেন, আমরা ধরে নেব দে আর ডেজার্টার। এবং আমার কাছে অনেক মেকানিজম আছে, উইদিন 7 days আপনি দেখবেন যে এই ট্রেন ডিপেন্ড পাওয়ার পুলিশও চলে আসছে। ডেট মধ্যে যদি জয়েন না করে, দে উইল বি ডেজার্টার। ডিএমপির 50 থানার মধ্যে 45টির কাজ শুরু করার কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। পুলিশ সদস্য কম থাকায় থানায় আনসার ও সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করছেন। রাজধানীতে নেই ট্রাফিক পুলিশও। এমন বাস্তবতায় ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের অভিজ্ঞতা সনদ দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পুলিশ সদস্যরা। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়েব হাসান এই ঘোষণা দেন। এর ফলে আজই কাজে যোগ দেওয়ার কথা পুলিশ সদস্যদের। দেশকে স্বর্গ বানিয়ে রেখে যেতে পারবো না, এই ধরনের উচ্চাভিলাষ কারোই নেই। কিন্তু আমরা একটা চাচ্ছি, যেটা আসলে আমরা চাওয়ার চেয়ে আমি বলবো যে যারা এই বিপ্লব সাধন করেছে তাদের কিছু দাবি দেওয়া আছে, তাদের কিছু স্বপ্ন আছে, এবং তারা সেটা কিন্তু আর্টিকুলেট করেছে, খুব খারাপ করেনি, ভালো সুন্দর করে আর্টিকুলেট করেছে, এবং তাতে কিন্তু খুব একটা কিছু অযৌক্তিক কথা তারা তেমন কিছু বলেনি। তাহলে তাদের সেটাকে অন্তত পথটুকু দেখিয়ে দিয়ে যেতে হবে, তাতে যেটুকু সময় লাগে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরই এই সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সেন্ট মার্টিন লিখে দেওয়ার অঙ্গীকার করে দায়িত্ব নেয়নি, ছাত্ররাও এমন অঙ্গীকার করেনি বলে বিশ্বাস তার। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে শিগগিরই আলোচনায় বসার কথাও জানান তিনি। বানিয়ে রেখে যেতে পারবো না, এই ধরনের উচ্চাভিলাষ কারোই নেই। কিন্তু আমরা একটা চাচ্ছি, যেটা আসলে আমরা চাওয়ার চেয়ে আমি বলবো যে যারা এই বিপ্লব সাধন করেছে তাদের কিছু দাবি দেওয়া আছে, তাদের কিছু স্বপ্ন আছে, এবং তারা সেটা কিন্তু আর্টিকুলেট করেছে, খুব খারাপ করেনি, ভালো সুন্দর করে আর্টিকুলেট করেছে, এবং তাতে কিন্তু খুব একটা কিছু অযৌক্তিক কথা তারা তেমন কিছু বলেনি। তাহলে তাদের সেটাকে অন্তত পথটুকু দেখিয়ে দিয়ে যেতে হবে, তাতে যেটুকু সময় লাগে। শপথের 2 দিন পর সচিবালয়ে কাজে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ। এ সময় নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে বৈঠক করেন তারা।
সভায় অন্তর্বর্তীকালীন সরকারের ডাক ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না। ইন্টারনেট শাটডাউনের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেন, স্থানীয় সরকার বিভাগে দুর্নীতির প্রবণতা বেশি, তাই কোনো প্রকার দুর্নীতি যাতে না হয় সেদিকে কড়া দৃষ্টি থাকবে। আর সমাজ কল্যাণ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, দেশের মানুষের অধিকার নিশ্চিতে কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার। ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে, যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। তবে আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। হাজার হাজার নেতাকর্মীর ফুলেল ভালোবাসায় সিক্ত হয়ে 9 বছর পর দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিমানবন্দর থেকে তিনি প্রথমে যান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে। বলেন, অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র। অবশেষে তিনি ফিরলেন মুক্ত দেশে, যেখানে নেই ক্ষমতাসীন দলের চোখ রাঙানি কিংবা রাষ্ট্রযন্ত্রের হয়রানি। সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদকে 2015 সালের 10 মার্চ আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় উত্তরার একটি বাসা থেকে। দলীয় মুখপাত্র হিসেবে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার অপরাধে টানা 63 দিন আটকে রেখে তার উপর চালানো হয় মানসিক নির্যাতন, দেখানো হয় ভয় ভীতি। এরপর 21 মে ফেলে রাখা হয় ভারতের শিলং সীমান্তে। ভারতে প্রবেশ করলেও তার কোনো বৈধ কাগজপত্র না থাকায় আটক করে মেঘালয় পুলিশ। দীর্ঘ 3.5 বছর কারাভোগের পর 2023 সালের ফেব্রুয়ারিতে মামলা থেকে খালাস পান তিনি। হাসিনা সরকারের পতনের পর আইনি জটিলতা কাটিয়ে রবিবার দুপুরে দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে দেশে ফিরেন সাবেক এই আমলা। প্রিয় নেতার আগমনে তিল ধারণের ঠাঁই ছিল না বিমানবন্দরে, ভিআইপি টার্মিনালে। ফুল আর স্লোগানে কক্সবাজারের চকরিয়া পিকুয়ার মানুষ তাকে বরণ করে নেয়। এরপর দলের প্রতিষ্ঠাতার মাজারে শ্রদ্ধা জানাতে জিয়া রহমানের সমাধিতে যান সালাউদ্দিন আহমেদ। এ সময় তার সাথে ছিলেন বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতাও। আমরা বহিঃশত্রুর আক্রমণ থেকে এই দেশকে রক্ষা করব ইনশাআল্লাহ। আভ্যন্তরীণ ষড়যন্ত্রকারীদের কাছ থেকে যাতে এই রাষ্ট্র হেফাজত থাকে, সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দরকার আমরা সবাই ধৈর্য ধারণ করি। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যদি কাজ করতে দিতে পারি, তাহলে 18 কোটি মানুষের ঘরে ঘরেই সেটার সুফল যাবে। 4 দলীয় জোট সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন কক্সবাজার 1 আসনের সাবেক এই সংসদ সদস্য। চলতি সপ্তাহে তিনি ফিরবেন প্রিয় জন্মস্থান কক্সবাজারে। আমাদের সকলকে এই দেশকে হেফাজত করতে হবে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। আগামী 15 আগস্ট থেকে সারা দেশে আন্তঃনগর ট্রেন চালু হবে। তবে তার আগে প্রথম ধাপে মালবাহী ট্রেন ও দ্বিতীয় ধাপে লোকাল ও কমিউটার ট্রেন চালু হবে। এদিকে আগামী 17 আগস্ট থেকে চালু হচ্ছে মেট্রো রেল। রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সচিবদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে 1 সপ্তাহের মধ্যে মেট্রো রেল চালুর কথা জানিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। জানানো হয় আগামী 7 দিনের মধ্যে মেট্রো রেল চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 মেট্রো স্টেশন বন্ধ থাকবে। আমরা ইনস্ট্রাকশন পেয়েছি চালু করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করার জন্য। আমরা সেইভাবে অগ্রসর হচ্ছি। আমরা যেটা বলছি আগামী দিনের মধ্যে আমরা চালু করার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছি, শুরু করেছে। দর্শক, কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পুলিশ সদস্যরা। সারা দেশে সেনা সহায়তায় স্বাভাবিক হতে শুরু করেছে থানার কার্যক্রম। তবে অধিকাংশ থানা চালু হলেও পুলিশ সদস্যদের আতঙ্ক পুরোপুরি কাটেনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা, এবং নাজমুলের কাছ থেকে জেনে নিতে চাইব, নাজমুল, সাভার থানায় কি কার্যক্রম শুরু হয়েছে, কি অবস্থা সেখানে দেখছেন, জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছেন সাভার মডেল থানা, এবং আপনারা জানেন যে কয়েকদিনের সহিংসতার কারণে কিন্তু যে
সাভার, ধামরাই, আশুলিয়া এই থানাগুলি হচ্ছে দুর্বৃত্তরা তারা জ্বালিয়ে দিয়েছিল এবং ওই যে সহিংসতার ঘটনায় আসলে থানার যে কার্যক্রম সেটা কিন্তু সেই কার্যক্রম কিন্তু অচল হয়ে পড়েছিল এবং আপনার এই অচল অবস্থায় কিন্তু এখন দেখছেন যে সেনাবাহিনী কিন্তু থানায় তারা যেহেতু তাদের এখন তত্ত্বাবধানে রয়েছে যে ক্ষতিগ্রস্ত যে থানা সেগুলো কিন্তু এখন যে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে এবং আশুলিয়া থানায় কিন্তু ওসি এবং এসআই এবং ওসি তদন্ত বেশ কয়েকজন কিন্তু আপনারা জানেন যে সেখান থেকে যোগদান করা হয়েছে এবং যোগদানের মধ্যে কিন্তু এছাড়াও কিন্তু আজকে কিন্তু সাভার মডেল থানার ওসি এবং কনস্টেবল বা অন্যান্য যারা আছে তারা কিন্তু প্রত্যেকেই আসলে যোগ দিবে। এরই মধ্যে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনী যে সেনা সদস্য এবং পাশাপাশি কিন্তু যে আনসার বাহিনী তারা কিন্তু এখন থানার মূল ফটকে তারা রয়েছে এবং সেখানে যে আনুষ্ঠানিকভাবে যে ওসি বা অন্যান্য যে কনস্টেবল তারা কিন্তু আজকে যোগদান করে যে কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন। এর মধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পুরোপুরি যেহেতু কয়েকদিনের আতঙ্কে মানুষ রয়েছে এবং পুলিশটাও কিন্তু আতঙ্কে ছিল, আজকের থেকে যারা থানায় জয়েন করার পরেই কিন্তু মূলত কার্যক্রম শুরু করবে এবং আশুলিয়া থানা কিন্তু আনুষ্ঠানিকভাবে কার্যক্রম গতকালই শুরু করেছে। এই ছিল থানার পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। নিউজ 24 সকাল 7টার সংবাদে নিচে একটা বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলস স্বাগত আরেকবার নিউজ 24 সকাল 7টার সংবাদে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় আহত হয়েছেন সহস্রাধিক। তাদের একটি বড় অংশকেই চিকিৎসা দিতে নিয়ে আসা হয় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে। তবে পঙ্গু হাসপাতাল নামে পরিচিত এই হাসপাতালে এসে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে আহতদের। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের অভিযানে উঠে আসে হাসপাতালটির নানা অনিয়ম। বিস্তারিত জানাচ্ছেন আল মোহামিনুল খান। আঙুল পুরো অভ্যাস হয়ে রয়েছে, হাতের ভিতরে অজস্র ফুলের আছে। আমার হাতটা চাই, কারণ আমি আমার ফ্যামিলির একমাত্র বড় ছেলে। পতন হয়েছে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের, তবে রয়ে গিয়েছে শিক্ষার্থীদের উপর তার সরকারের চালানো নির্যাতনের তরতাজা চিহ্ন। আর এই চিহ্ন নিয়ে বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন আহত শিক্ষার্থীরা। আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসায় প্রাধান্য দেওয়ার নির্দেশ দেওয়া থাকলেও বাস্তবে মেলে ভিন্ন চিত্র। তৃতীয় শ্রেণীর স্টাফদের খারাপ ব্যবহার থেকে শুরু করে যথাযথ চিকিৎসা না দেওয়ার বিস্তর অভিযোগ রোগীদের। ড্রেসিং সকাল 9টা বাজে তার ড্রেসিং খুলে গেছে, এখন পর্যন্ত তার ড্রেসিং হচ্ছে না এবং আমাদেরকে ছাড়পত্র দিয়ে দিয়েছে 10টার দিক। সেই সকাল 10টার সময় এই অবস্থা ছিল, রিলিজ লেটার চলে আসছে, বাট এখনো ড্রেসিংটা হয় নাই। রয়েছে খাবার নিয়েও অসন্তোষ। সরকারিভাবে ভালো বরাদ্দ দেওয়া থাকলেও রোগীদের সরবরাহ করা হয় নিম্নমানের খাবার। একই সাথে সরকারি ঔষধ দেওয়ার ক্ষেত্রে রয়েছে ঘুষ নেওয়ার অভিযোগ। আমি যতটুকু প্রাপ্য ততটুকু যদি দেয়, একটা লোক অ্যাজুইস ভাবে খাবার খাইতে পারে, কিন্তু এখানে অতটুকু সবজিও নাই, তরকারিও নাই, মাছ মাংসও নাই। হাসপাতালটির নানা অনিয়মের ব্যাপারে জানতে পেরে অভিযান চালায় বৈষম্য বিরোধী ছাত্ররা। তাদের অনুসন্ধানে উঠে আসে নানা অনিয়ম। অভিযানে থাকা বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সমন্বয়ক মোহাম্মদ আশিকুর রহমান বলেন, তারা প্রতিনিয়তই তদারকি করবেন এই বিষয়গুলো। এ বিষয়ে হাসপাতালের পরিচালক জানান, অনেক গুলিবিদ্ধ রোগীর ক্ষেত্রেই অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ, তবে অন্যান্য খাতে সিন্ডিকেটের দৌরাত্ম্য স্বীকার করেন তিনি। গুলি বের করতে যে যদি ফার্দার ইনজুরি করি, সেটা পেশেন্টের জন্য ক্ষতি হবে। আমরা অবজার্ভ করতেছি সেই গুলিটা তার কোনো ক্ষতি করছে না। নানা অনিয়মে জর্জরিত এই হাসপাতালটির আমূল সংস্কারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সহ সাধারণ রোগীরা। আল মোহামিনুল খান, নিউজ 24, ঢাকা। ভাই ফোকাস করেন ভাই। এক্সেলেন্স ইন কোয়ালিটি। কোটা বিরোধী আন্দোলনে সহিংসতায় আহতদের দেখতে ধানমন্ডি পপুলার হাসপাতালে পরিদর্শন করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ, ইউআইইউ, এআইইউবি ও আইইউবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এ সময় তারা আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন ও তাদের সুস্থতা কামনা করেন।
আহতদের স্বজন ও সহপাঠীরা বলেন, ন্যায্য দাবি আদায়ে আন্দোলনে হামলার শিকার হয়েছেন আহতরা। তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি আহতদের পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান শিক্ষার্থীরা। বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে তরুণ প্রজন্ম কাজ করে যাবে। অন্তরের মধ্যে হয়তো আরো হাজারো মানুষ আছে, আমরা জানি না, কিন্তু আমি শুধু সমন্বয়ক হিসেবে না, আমি ওকে একদম আমার ছোট ভাইয়ের মতো করে দেখতেছি। আমি চাই যে আমার ছোট ভাই, আমি একজন সমন্বয়ক হিসেবে আমি কতটুকু করতে পারবো আমি জানি না, আমি যতটুকু করতে পারতেছি। নকশাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে গুলি, টিয়ারশেল, ছড়া, তারপর সাউন্ড গ্রেনেড মারা হয়। আমাদের প্রায় 7 থেকে 8 জন গুরুতর আহত অবস্থায় বিভাগে ভর্তি করা হয়। আমার উপর হামলা হয়, আমার সাথে একজন ফ্যাকাল্টি ছিলেন, তাকে বেধড়ক পিটানো হয়। আমি আপনার কাছে আমার ছেলের জন্য সাহায্য চাই। আমার একমাত্র ছেলে, আমার ছেলে যেন আমার কাছে ফিরে আসে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দেশকে অস্থিতিশীল করার যে কোনো অপতৎপরতা রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। রবিবার পল্টনে দলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। মহাসচিব বলেন, নতুন সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ। সদিচ্ছা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষা পূরণে নিরলসভাবে কাজ করবে বলে মন্তব্য করেন তিনি। কোনো রাষ্ট্র আগ্রাসী দৃষ্টি দেওয়ার সাহস দেখানোর সুযোগ যেন না পায় সে বিষয়ে সজাগ থাকারও আহ্বান জানায় জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। গণঅভ্যুত্থানের পর অনেক জায়গায় হিন্দুদের উপর হামলা সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে নিরাপত্তা নিশ্চিত ও 8 দফা দাবিতে রবিবারও রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে হিন্দু সম্প্রদায়। সংখ্যালঘুদের নিরাপত্তা ও 8 দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। রোববার বেলা 3:30 থেকে সন্ধ্যা পর্যন্ত শাহবাগ মোড়ে এই বিক্ষোভ করেন তারা। 8টা দাবি আছে, 8টা দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। বগুড়া শহরের বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সাতমাথায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও সনাতনী জাগরণ মঞ্চের ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়। আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় হিন্দুদের উপরে বিভিন্নভাবে অত্যাচার হচ্ছে এবং আক্রমণ হচ্ছে। লালমনিরহাটে মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। পাবনায় বিভিন্ন উপজেলা থেকে সনাতন সম্প্রদায়ের শত শত মানুষ শহরের শহীদ চত্বরে সমাবেশে মিলিত হয়। বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, জমি দখল, নির্যাতন ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ করেছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। গোপালগঞ্জের কোটালীপাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নারী পুরুষ বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। নিরাপত্তার দাবিতে ঝিনাইদহের মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। ঠাকুরগাঁওয়ে সীমান্তের বিজিবির সার্বক্ষণিক টহলে স্বস্তি ফিরেছে সনাতন ধর্মাবলম্বীদের। এদিকে সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। এটা প্রত্যেকটি নাগরিকের কর্তব্য টু সি যে মাইনরিটি বা আমরা যাদেরকে মাইনরিটি বলি, সংখ্যালঘু সম্প্রদায়ের গায়ে হাত যেন না পড়ে। ক্ষমা চাচ্ছি যে পুলিশ, র্যাব, অন্যান্য বাহিনীগুলো যাদের আমি এমপ্লয় করতে পারতাম তাদের অবস্থা এখনো ভালো না, তো ফিরে আসবে। বিদ্যমান পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্য সন্তোষজনক পর্যায়ে আনতে না পারলে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর অধিদপ্তরের কর্মকর্তাদের পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে মতবিনিময় সভায় শিক্ষার্থীরা আরও বলেন, পথে পথে চাঁদাবাজি, বাজার দখল ও সিন্ডিকেট ভাঙতে হবে। আর সিন্ডিকেটের চাপ মুক্ত হতে চান ভোক্তা অধিকারের মহাপরিচালকও।
দীর্ঘদিন সিন্ডিকেটের ফাঁদে নিত্যপণ্যের বাজার। অদৃশ্য এই চক্র খামখেয়ালি মতো বাড়িয়ে দেয় পণ্যের দাম, নিয়ন্ত্রণে রাখে বাজার ব্যবস্থা, জিম্মি হয় সাধারণ ভোক্তারা। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই বিশৃঙ্খলা ভাঙতে তৎপরতা চালাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। বাজারে বাজারে গিয়ে দরদাম যাচাই করছেন। কখনো কখনো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথেও যৌথভাবে কাজ করছেন এসব তরুণরা, যার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। বাজার ব্যবস্থাপনায় আরও কার্যকর শৃঙ্খলা ফেরাতে কর্মকৌশল নিয়ে রোববার রাজধানীতে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বাজারের অসঙ্গতি তুলে ধরেন শিক্ষার্থীদের কেউ কেউ। আগের কালে যারা দখলদারিত্ব করেছে এখন অন্য দল এসে ওইখানে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। একই বাজারে একটা ব্রয়লার মুরগির দাম যদি 200 টাকা থাকে, অন্য দোকানটাতে গিয়ে দেখি তার দোকানে 220 টাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা তার বক্তব্যে বাজার নিয়ন্ত্রণে চাঁদাবাজি বন্ধ, দখল সিন্ডিকেট ভাঙাসহ 10 দফা প্রস্তাব দেন। সন্তোষজনক অবস্থানে বাজার ফিরিয়ে আনতে দেন আলটিমেটামও। বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা মূলত আলটিমেটাম দিচ্ছি যে আগামী 1 সপ্তাহের ভিতরে যদি বাংলাদেশের এই যে দ্রব্যমূল্যের পরিস্থিতি, এই দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা জনগণের কাছে সন্তোষমূলক ব্যবস্থা গ্রহণ করতে না পারেন, তাহলে আপনারা পদত্যাগ করবেন। ভোক্তার মহাপরিচালক বলেন, নানা চাপে এতদিন সঠিকভাবে পদক্ষেপ নিতে পারেননি। আমি বগুড়ায় গিয়েছি, সেখানে কারা এটা করেছে, সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, কোল্ড স্টোরেজের কথা, আমি তাদের ধরে দিয়েছি। রংপুরে আমি ওখানে ধরে দিয়েছি। একটু তোমরা এখন খোঁজ দাও সেই ব্যক্তিগুলো কেন ছাড়া পেল। চলতি সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি জেলা বিভাগে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করে বাজার নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করার কথাও জানান ভোক্তা অধিকারের মহাপরিচালক। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। স্বাগত আরেকবার, দেখছি নিউজ 24 সকাল 7টার সংবাদ। দেশের 64 জেলায় ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি। রবিবার সকালে রাজধানীর মিরপুর সনি সিনেমা হলের সামনে ও সংসদ ভবন এলাকা পরিদর্শনে যান বিএনসিসি মহাপরিচালক। এ সময় তিনি বলেন, দেশের যে কোনো জরুরি মুহূর্তে সব সময় ভূমিকা রাখবে বিএনসিসি। নিরলস পরিশ্রমের মাধ্যমে অবদান রাখায় ক্যাডেট কোরের সকল সদস্যকে ধন্যবাদ জানান তিনি। বিএনসিসি ক্যাডেটরা যোগাযোগ ব্যবস্থা তথা ট্রাফিক সিস্টেমকে সচল রাখার জন্য এবং উন্নত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এর বাইরেও বিএনসিসি ক্যাডেটরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে এস আলম গ্রুপের কর্মীদের সঙ্গে সাধারণ কর্মীদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলিতে 6 জন গুলিবিদ্ধ হয়েছেন। এ বিষয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ইসলামী ব্যাংকে অস্থিরতা সৃষ্টির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এস আলম গ্রুপের কয়েকশো বহিরাগত জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা করেন। তাদের প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালানো হয়। ইমিডিয়েটলি তাদের আইনের আইনত অ্যাকশন নিতে হবে, যেই হোক সোজাসুজি। কে করেছে না করেছে এটা আপাত দৃষ্টিতে যেটা করে থাকে। আমি তো একবারে ম্যাজিস্ট্রেট ছিলাম, ধরপাকড় তো আমাদের সময় তো কম করিনি। আমরা যে করেছে তাকে ধরে, তারপরে কে করেছে না করেছে, কিন্তু যারা ডিস্টার্ব সে করে ক্রিয়েট করেছে, কেউ নোবডি ইজ অ্যালাউড। এবার আন্তর্জাতিক সংবাদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে এবার নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের 6 সদস্য।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও অর্থমন্ত্রী ইয়েলেনকে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন তারা। চিঠি দেয়া কংগ্রেস সদস্যরা হলেন লয়েড ডগেট, উইলিয়াম আর কিটিং, এডওয়ার্ড জে মার্কি, জেমস পি ম্যাকগভার্ন, ক্রিস ভন হলেন ও অলগ্রিন। বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন ঘটনা তুলে ধরা হয় চিঠিতে। কংগ্রেস সদস্যরা জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আন্দোলনে সহিংসতার দায়ভার আসাদুজ্জামান খানের। অন্যদিকে ওবায়দুল কাদের বিক্ষোভকারীদের ওপর হামলা করতে ছাত্রলীগকে নির্দেশের বিষয়টিও চিঠিতে উল্লেখ করেন 6 কংগ্রেস সদস্য। সুস্থ হয়ে উঠতে পারলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে কাজ করবে। বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তা হলো কিছু লোকের পরিস্থিতির সুযোগ নেয়ার চেষ্টার ফল। এসব হামলা কোনো পরিকল্পিত এজেন্ডার অংশ নয় বলে মন্তব্য করেন মহাসচিব। তিনি আরো বলেন, যে কোনো সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। রাশিয়ার আরো গভীরে ঢুকে হামলা চালিয়েছে ইউক্রেন সেনারা। সীমান্ত থেকে 30 কিলোমিটার ভেতরে সেনাদের অস্ত্র ও অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইউক্রেনের কয়েক হাজার সৈন্য রাশিয়াতে প্রবেশের কথা স্বীকার করেছে মস্কো। রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে, ইউক্রেনীয় সেনাদের সংখ্যা প্রায় 1000। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই আক্রমণের কথা প্রথমবারের মতো স্বীকার করেছেন। তিনি বলেছেন, যুদ্ধকে আক্রমণকারীর ভূখণ্ডের দিকে ঠেলে দিচ্ছে কিয়েভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বেশিরভাগ ভিডিও ভুয়া ও গুজব। এই তথ্য জানিয়েছে বিবিসির ফ্যাক্ট চেকাররা। তারা জানান, ভারত থেকে বেশিরভাগ ভিডিও ছড়ানো হয়েছে। সংবাদ মাধ্যমটির ফ্যাক্ট চেকাররা জানান, হিন্দুদের ওপর ব্যাপক অত্যাচার হচ্ছে বলে যেসব ভুয়া পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল তার বেশিরভাগই ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। কিছু গুজব ছড়ানো হয় বাংলাদেশের ভেতর থেকেও। তথ্য যাচাই করতে গিয়ে বিবিসি দেখেছে, শুধু হিন্দু নয়, ভাঙচুর আর জ্বালাও পোড়াও হয়েছে মুসলমানদের ঘরবাড়িতেও। এসব ঘটনা ধর্ম নয়, বরং রাজনৈতিক সম্পৃক্ততাকে কেন্দ্র করেই ঘটেছে। নিউজ 24 সকাল 7টার সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। স্বাগত আরেকবার নিউজ 24 সকাল 7টার সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। ক্রীড়াঙ্গনে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সরকার পতনের পর থেকেই উধাও বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তার অবর্তমানে আইসিসির নিয়ম অনুযায়ী চলবে বিসিবি, বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এছাড়াও অক্টোবরে দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া নারী বিশ্বকাপ নির্বিঘ্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিতে প্রস্তুত অন্তর্বর্তীকালীন সরকার। তুমুল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই উধাও বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তিনি কোথায় আছেন এ ব্যাপারে এখনো কিছুই জানেন না কেউ। এমন পরিস্থিতিতে অভিভাবক শূন্যতায় পড়েছে বিসিবি। প্রায় প্রতিদিনই সাবেক বোর্ড পরিচালক ও বর্তমান কমিটি বিরোধীরা মিছিল মিটিং করছেন বিসিবির সামনে। এমন সংকটের মুখে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ নিজের প্রথম কার্যদিবসে বললেন, আইসিসির নিয়ম মেনেই চলবে বিসিবির কার্যক্রম। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগ্যালি কিভাবে আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন এবং এ বিষয়ে আমরা প্রসিজারটা চালু রাখবো।
অক্টোবরে নারী বিশ্বকাপ আয়োজনের কথা বাংলাদেশের, তবে বর্তমান পরিস্থিতির কারণে পিছু হাঁটতে শুরু করেছে আইসিসি। ক্রীড়া উপদেষ্টা জানান, বিশ্বকাপ আয়োজনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে তার সরকার। নারী টি-20 বিশ্বকাপের বিষয়ে আমরা বিসিবির সাথে কথা বলেছি। যেই ইস্যুগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করা। সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে। এছাড়া ক্রীড়া উপদেষ্টা নিজের প্রথম কার্য দিবসে জানান, শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন করতে চান তিনি। সুগন সরকার, নিউজ 24, ঢাকা। বিসিবির দুর্নীতি নিয়ে এবার মুখ খুলেছেন ক্রিকেটাররাও। এদিকে বিসিবিতে জড়ো হয়ে বৈষম্য বিরোধী ক্রিকেট সংগঠকরা আবারও বর্তমান কমিটি অপসারণ দাবি তোলেন। শেখ হাসিনার পদত্যাগের পর এক এক করে উঠে আসছে বিসিবিতে দুর্নীতির ফিরিস্তি। জাতীয় দলের ক্যাপ্টেন্সির দায়িত্ব সামলানো নুরুল হাসান সোহানু এবার মুখ খুললেন, জানালেন খুলনা বিভাগের হয়ে খেলার সময় জার্সি তৈরিতেও দুর্নীতি করা হয়। ফার্স্ট ক্লাস ডিভিশন টিমের জন্য তো 3 লাখ টাকা জার্সি বানানোর বা কোনো কিছু, এটা আমি নিজের চোখে দেখেছি। যেহেতু আমি ক্যাপ্টেন ছিলাম, আমাদের জার্সি বানানো হয়েছে অ্যারাউন্ড 80,000 কিছু দিয়ে 30 জন প্লেয়ারের জন্য, যেটা পড়ার মতো না। তো এটা হচ্ছে সেক্রেটারি নাকি তার দায়িত্বে থাকে। ডিভিশনাল সেক্রেটারি আপনারা জানবেন যে ওই সময় কে ছিল, লাস্ট 14-15 বছর ধরে হয়তো সেই ছিল। রাজনৈতিক ব্যক্তিত্বদের আর বোর্ডে দেখতে চান না তিনি। এমন মানুষ আসা উচিত না যারা স্পোর্টসটারে নিয়ে বিজনেস করতে চায়, তাদের পার্সোনাল কোনো এজেন্ডা নিয়ে এখানে আসে। এই টাইপের মানুষ ক্রিকেটের সাথে থাকা দরকার নেই। এদিনও বৈষম্য বিরোধী সংগঠকের ব্যানারে বিসিবির বর্তমান কমিটির সব সদস্যের পদত্যাগের দাবিও জানানো হয়। তারা জানান, গত ওয়ানডে বিশ্বকাপের প্রাইজ মানি এখনো পাননি ক্রিকেটাররা। আমরা এই ক্রিকেট বোর্ডের সমস্ত পরিচালকদের পদত্যাগ চাই এবং আমরা অচিরেই একটি নতুন ক্রিকেট বোর্ড যেন আমাদের উপদেষ্টা পরিষদ যে আছেন, উপদেষ্টা পরিষদের দায়িত্বে যিনি আছেন ক্রীড়া এবং যুব হিসেব দায়িত্বে, ওনার কাছে আমরা দাবি পেশ করব। 2023-এ ওডিআই ওয়ার্ল্ড কাপ হয়েছে ইন্ডিয়াতে। ওডিআই ওয়ার্ল্ড কাপের টাকা আইসিসির সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের যে কন্ট্রাক্ট থাকে, সেখানে আফটার কমপ্লিশন দ্য টুর্নামেন্ট উইদিন 15 days দে উইল রিসিভ দ্য প্রাইজ মানি, যেটা প্লেয়ারদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়। সেই টাকা তো এখন পর্যন্ত প্লেয়ারদেরকে দেওয়া হয়ই নাই। এর মাঝেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে সোমবার দেশ ছাড়বে ক্রিকেটারদের এক অংশ। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সকাল 7টার সংবাদে। আরো সংবাদে বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।